আসসালামু আলাইকুম। ঢাকা ডায়ালগের ১ম সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুস সালাম। আমি ডাইনিং এ যাওয়ার পরে আমার বুক ফেটে কান্না আসতেছে যে আমার ছেলের খুনির বাড়িতে এসে আমাকে খেতে হবে। উফ! জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। ১ বছর পেরিয়ে গেল আমাদের এই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন সহস্রাধিক মানুষ। এর মধ্যে রয়েছে ছাত্র জনতা, রিকশা শ্রমিক থেকে শুরু করে শিশু পর্যন্ত। কিন্তু এই ১ বছর পেরিয়ে আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানের যে চেতনাকে ধারণ করে এই আন্দোলনটি গড়ে উঠেছিল, নতুন একটি বাংলাদেশ নিশ্চিত হয়েছে। তার কতটুকু আমাদের প্রাপ্তি, প্রত্যাশা এবং প্রাপ্তির সে হিসেব কষতেই আজ আমরা এসেছি জুলাই আগস্টের অন্যতম শহীদ ফারহান ফাইয়াজের বাসায়। আমরা কথা বলবো শহীদ ফারহান ফাইয়াজের সম্মানিত পিতা জনাব শহীদুল ইসলাম দীপনের সাথে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে তার ১ বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে। আপনার সন্তান শহীদ ফারহান ফাইয়াজ এই আন্দোলনে গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছে। আপনার একমাত্র সন্তান, একমাত্র ছেলে। ১ বছর পেরিয়ে গেল, আপনাদের সুখ দুঃখের বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব আজকে। এবং এই যে শহীদ ফারহান ফাইয়াজ শহীদ হলো, নিঃসন্দেহে তার একটি প্রেরণা ছিল। একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই সে এই গণ অভ্যুত্থানে শামিল হয়েছে, শাহাদাত বরণ করেছে। তার যে সে চাওয়া ছিল, সেই চাওয়াটা কতটুকু পূরণ হলো, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। শুরুতে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে, ১ বছর তো পেরিয়ে গেল, আপনাদের সময়গুলো আসলে কিভাবে কাটছে? ধন্যবাদ। আসলে আমাদের তো একমাত্র ছেলে ফারহান ফাইয়াজ। এটা তো আমাদের মানে কতটুকু বেদনা বা কষ্টকর সেটা একমাত্র যিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছে উনিই বুঝতে পারে। আল্লাহ ছাড়া আর কেউ হয়তো এটা বুঝতে পারবে না আমাদের কষ্ট। একটা বছর আমরা পার করেছি। ইভেন সারাটা জীবন আমাদের এই কষ্ট বুকে চাপা রেখেই আমাদেরকে চলতে হবে। আমার ছেলেসহ যারা এই যে জুলাই ম্যাসাকারে জীবন দিয়েছে, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, এটা যদি যেই জন্য দিয়েছে তারা, দেশটা যদি আমরা সেরকম দেখতে পেতাম যে না, তারা যে দুর্নীতিমুক্ত আহ, বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা রাজপথে আন্দোলনে গিয়ে তাদের জীবনটা বিলিয়ে দিয়েছে, সেই চেঞ্জটা যদি আমরা দেখতে পেতাম বা সেই চেঞ্জ একটা সুন্দর একটা বাংলাদেশ সামনে আমরা আশা করতে পারতাম বা সম্ভাবনা দেখতে পেতাম, তাহলে আমাদের কষ্ট হয়তো কিছুটা লাঘব। আচ্ছা, আরেকটা বিষয় হলো এই যে ফারহান ফায়াজ নিঃসন্দেহে আপনাদের একমাত্র ছেলে আহ, চলে গেছে, তার সাথে আপনাদের অনেক স্মৃতি নিঃসন্দেহে আছে। ছোটবেলা থেকে নিঃসন্দেহে অনেক আদরের সন্তান ছিল সে আপনাদের। তার জীবনটাও গড়ে উঠেছে অনেকটা খুব ভালো একটা পরিবেশে। এই যে তার বেড়ে ওঠা, তার জীবন আচরণ, এর সবকিছু আসলে ছোটবেলা থেকে কেমন প্রকৃতির ছেলে ছিল? ফারহান ছোটবেলা থেকেই অনেক সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ছিল, চাঁদের মতো তার মানে মুখখানা। এবং সে আমার প্রথম সন্তান। একটা বাবা হিসেবে বুঝতে পেরেছি যে সে কোনো সাধারণ নয়, সাধারণ কোনো ছেলে না, সাধারণ কোনো মানব শিশু না। আমি সেই ইয়েটা বুঝতে পেরেছি, যার জন্য আমি আরেকটু ছোট্ট একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। বা ফারহান যখন আপনার ও ৮ দিন হসপিটালে জন্মগ্রহণ করে, ও যখন হসপিটালে ডেলিভারি হয়, তখন ওর শারীরিক ওর একটু নিউমোনিয়া হয়ে গেছিল। মানে গর্ভ থেকেই সে নিউমোনিয়া নিয়ে এসেছে। তখন ওই সময় সে খুবই সংকটাপন্ন ছিল ওর জীবনটা। তখন ডাক্তার আমাকে শুধু আল্লাহ আল্লাহ করতে বলল। আমি তখন আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং আমি রোজাও রাখছি, নফল রোজা, যেন আল্লাহ তুমি তাকে ওকে সুস্থ করে দাও। তো আল্লাহ পাক আমার দোয়া হয়তো কবুল করেছে, যার জন্য সে সুস্থ হয়ে উঠলো। আলটিমেটলি সে আস্তে আস্তে করে যখন বেড়ে উঠলো, তখন দেখলাম যে তার মধ্যে একটা এক্সট্রা একটা সুপার ন্যাচারাল কিছু বলে যে কিছু থাকে, সেই অতি মেধা বা সব দিক থেকেই সে ধার্মিক। এবং ছোটবেলা থেকেই সে খুব মেধাবী ছিল। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। আমি ওকে প্রথমে উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে নার্সারিতে ভর্তি করি 2011 সনে। তখন ইংলিশ মিডিয়ামে ছিল। তারপরে আবার পরে ক্লাস 3-তে আবার রেসিডেন্সিয়াল মডেলে ওখানেই তাকে দিলাম। তো তখন ওদের সময়ে কোনো লটারি ছিল না। ও অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপর ওখানে চান্স পায় এবং হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তার পজিশন ছিল 10ম, আলহামদুলিল্লাহ। তো বেঁচে থাকলে তো সে এবার এইচএসসি পরীক্ষা যেটা চলমান, এই পরীক্ষায় অংশগ্রহণ করতো এবং সেই পরীক্ষা কমপ্লিট করে তার ইচ্ছে ছিল
সে উচ্চশিক্ষায় ইউকেতে যাবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সে দেশে ফিরে এসে রিসার্চমূলক কিছু করবে, সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন দেখত। তার কিন্তু সরকারি চাকরি করার কোনো ইচ্ছে ছিল না। দেশ সেবার হ্যাঁ, ইচ্ছেটাই সে বেশি। দেশের জন্য দেশের নাম কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় সেই স্বপ্ন দেখত সে। অথচ দেখেন সেই আন্দোলনে, বিগত আন্দোলনে যেহেতু তার সরকারি চাকরি করার ইচ্ছেই ছিল না, সে কেন কোটা বিরোধী আন্দোলনে হ্যাঁ, যাবে? মানে আসলে যা যেটা মনে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে তার সম্পর্কটা হয়েছে যখন সে দেখেছে যে তার রাইট। সাথের শিক্ষার্থীরা ভাইয়েরা জীবন দিচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। ওই প্রেরণাটাই তার ওই মধ্যে বেশি প্রেরণাটাতেই কাজ করেছে। বেশি কাজ বেশি করেছে, কাজ রাইট। করেছে। জি, হ্যাঁ। জি। ওই যে যেদিন তার শাহাদাত বরণ করলো বা শহীদ হলো, ওই দিনের ঘটনাটা বা আন্দোলনে তার সম্পৃক্ত হওয়ার বিষয়টাকে একটু বলবেন আমাকে? ওদের আসলে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওর পাশে সেন্ট জোসেফ বা আশেপাশে মোহাম্মদপুরে যেই কলেজগুলো ছিল, ওদের মধ্যে একটা ইউনিটি ছিল। একটা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা কমিউনিকেট করতো দেশের এই পরিস্থিতি। যখন ১ জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, তখনই ওরা সোচ্চার ছিল। আর রেসিডেন্সিয়াল মডেল কলেজটা একটা স্বনামধন্য কলেজ। ওদের বড় ভাইরা আপনার অ্যালামনাই বিভিন্ন জায়গায়, ইভেন ঢাকা ভার্সিটিতে, ওরা ওদের মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং আছে। তো ওই সুবাদে ওরা মেসেজগুলা খুব ট্রান্সমিট করে বা ওরা মেসেজগুলো পায়। যারই ধারাবাহিকতায় তার ওই বড় ভাইদের ইন্সপিরেশনে তারা আন্দোলনে সমবেত হয়। ইভেন ১৬ তারিখ যখন রংপুরে আবু সাঈদ শহীদ হয়, ওই দিনও কিন্তু ফারহান রাজপথে আন্দোলনে ছিল। এবং তাদের কলেজটা তো একদম গণভবনের অপোজিটে। ওরা আড়ং-এর সামনে মানিক মিয়া এভিনিউতে ১৬ তারিখে যে আন্দোলনে ছিল, সে কিন্তু ওই ভিডিও, ওই যে আন্দোলনে ছিল, ওই ভিডিওটা পরের দিন সে ফেসবুকে এটা আপলোড করে। মানে যেদিন তার শাহাদাত বরণ করেন সেই ঘটনাটা একটু। হ্যাঁ, ওই দিন যখন যেহেতু সে টার্গেটে পড়ে যায়, তখন ১৮ তারিখ, ১৭ তারিখ তো আশুরা বন্ধ ছিল। ওই দিন তো আর কোনো প্রটেস্ট হয়নি। তো ১৮ তারিখ যখন সে আন্দোলনে যায়, ওর বন্ধুদেরকে নিয়ে, বিশেষ করে ও তো একাদশ বিজ্ঞানের ছিল। ওর জুনিয়র ভাইরা, ও সায়েন্স ক্লাব করতো। সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। ওর ক্লাবের সবাই যারা আছে 9, 10, 8, 9 এর ছেলেপেলেরাও ও সবাই ওর সাথে যায়। ও লিড দিয়ে নিয়ে যায়। তো ও ছিল ফ্রন্ট লাইনের ফাইটার। তো যখন দেখছে যে ফেসিবাদীরা ইট পাটকেল, টিয়ার শেল এবং আপনার আওয়ামী বাহিনী, পিছনে পুলিশ বাহিনী আওয়ামী বাহিনীদেরকে প্রোটেকশন দিয়ে আন্দোলন দমন করার জন্য ছাত্রদের উপরে লাঠিপেটা শুরু করেছে বা বিভিন্ন রকমের আক্রমণ শুরু করেছে। তখন আমার ছেলে কিন্তু তার ছোট ছোট ভাইদের সেভ করার জন্য সে একদম ফ্রন্টে চলে যায়। তখন ওকে একদম টার্গেট করে, একদম বুকের মাঝখানে ওকে টার্গেট করে একদম একটা বুলেট ওর জীবন প্রদীপটা নিভিয়ে দেয়। আমার আপনারা কিভাবে জেনেছিলেন পরে সব মিলিয়ে? ও গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ পরেই, মানে বলতে গেলে ৫-৭ মিনিটের মধ্যেই ওর আন্দোলনের ওর সহপাঠী আমাকে ফোন করে যে, "আঙ্কেল, ফারহান তো গুলিবিদ্ধ হয়েছে।" যখন এই খবরটা আমি পাই, তখন তো আমার পায়ের নিচের মাটি, মাথার উপরে আকাশ, মানে মনে হয় একদম সরে গেল। আমি পুরা নিথর হয়ে গেলাম। তখন আমি বের হয়ে যাই। বের হয়ে রাস্তার যে অবস্থা দেখলাম, যে ৭১-এর যুদ্ধ তো আমরা দেখিনি, ৭১-এ আমার জন্ম। ৭১-এর যুদ্ধ মনে হয় এতটুকু দুর্ধর্ষ ছিল না, যে অবস্থা ওইদিন রাস্তাঘাটে ছিল ১৮ তারিখে। আমি কিছু হেঁটে, কিছু রিক্সায়, কিছু দৌড়ে এইভাবে ছুটে যাওয়ার চেষ্টা করি ২৭ নম্বরের দিকে। এর ভেতরে আরেকটা ফোন আসে যে, "আঙ্কেল, আমরা ওকে লালমাটিয়া সিটি হসপিটালে নিয়ে আসছি, আপনি ওখানে আসেন।" তো সিটি হসপিটালে যেয়ে তো আমি আর ওকে পাইনি। ডাক্তার সাহেবরা ওরে মানে ব্রড ডেড বলে ডিক্লেয়ার করে। আর সিটি হসপিটালে যাওয়ার পরে ওখানে তো আরো হৃদয় বিদারক দৃশ্য। ওখানে মানে শত শত স্টুডেন্ট মানে রক্তে রক্তাক্ত। ওর ওরা কাউকে, বাচ্চাদের ওরা ছিল নিরস্ত্র, ওদের হাতে কোনো লাঠিসোঁটা কিচ্ছু ছিল না। তারপরেও ওদের একটু হাত কাঁপলো না, বুকে একটু দয়া হলো না বাচ্চাদের উপরে এরকম নির্যাতন করতে। পুরো হসপিটালে কান্নার রোল, অভিভাবকরা কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে, রক্তে রক্তাক্ত। ইভেন আপনার হসপিটাল চতুর্দিকে আর্মি বাহিনী, পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। মানে ডাক্তারদেরকেও ভয় দেখাচ্ছে যে কোনো চিকিৎসা পর্যন্ত সঠিকভাবে নিতে দিচ্ছে না। সব জায়গায় প্রত্যেকটা হাসপাতালেই মানে বিশেষ করে যারা শহীদ বা আহত হয়েছে তাদের প্রপার ট্রিটমেন্টটাও আসলেও হতে পায়নি, দেয়নি। পায়নি। সেখানেও তারা আ আ ফ্যাসিবাদের দোসর যারা ছিল, বিশেষ করে প্রশাসনে যারা ছিল তারা এবং ফ্যাসিবাদের দোসররা মিলেই তো পুরো চিকিৎসা ব্যবস্থাটাকেও তারা ক্ষতিগ্রস্ত ব্যাহত করেছে যাতে ব্যাহত। চিকিৎসাটা ঠিকমতো না হয়। হুম, হুম, হুম। তারপর সেখান থেকে আপনারা মানে কি লাশ সংগ্রহ করেছেন? এরকম? হ্যাঁ, তখন তো ওর ডেড বডি আমরা যে নিয়ে যাব সেই অবস্থাও ছিল না। পারলে ওরা ডেড বডিটাই গুম করে দেয়। তো ওদের কলেজের যখন আম প্রিন্সিপাল তো আর্মি পারসন, উনি আসলো, টিচাররা আসলো। পরে আমরা পিছনের দিক দিয়ে একটা গেট ছিল, ওই গেট দিয়ে বের করে ওকে আমরা আল মার্কাজুলে গোসল করাই। ওখানে
গোসলের পরে বাদ আসর বলতে গেলে মাগরিবের একটু আগ মুহূর্তেই ওদের কলেজের মাঠে একটা জানাজা হয়। ওই জানাজা সম্পন্ন করে আমরা আমাদের রূপগঞ্জে গ্রামের বাড়িতে ওকে চিরনিদ্রায় শায়িত করার জন্য নিয়ে যাওয়ার রওনা হই। যখন মানে এই খবরটা আপনার বাসায় আসলো, নিঃসন্দেহে ফারহান ফায়াজের মা বা বোন তো আছে, বলতে পারবেন যে আসলে বাসার পরিস্থিতি কবে, ওরা কিভাবে মেসেজটা পেয়েছে? বাসায় তো আসলে কি অবস্থা হতে পারে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি যখন আমার মাধ্যমেই মেসেজটা পেয়েছে, তো আমি যখন বললাম এবং আমি তখন ওদেরকে আর হসপিটালে যাওয়ার জন্য আমি সাহস করতে পারিনি বলতে। আমি বললাম যে তোমরা রেডি থাকো, আমাদেরকে যেতে হবে। তখন তো বাসায় কান্নার রোল। আমরা একসাথে ওকে আমার বাসা থেকে আমার মেয়েকে আমার ওয়াইফকে নিয়ে আমরা একসাথে যখন চলে যাই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, তখনও আমাদেরকে রাস্তায় 2 বার মানে ব্যারিকেড দেওয়া হয়, আক্রমণের শিকার হই। লাশবাহী ফ্রিজিং গাড়িতে পর্যন্ত আমাদেরকে অ্যাটাক করে। ফেসিবাদের লাশবাহী গাড়িতে আক্রমণ করেছে। ইভেন আমরা যখন নারায়ণগঞ্জে ওকে নিয়ে যাই, তখন তো ওকে দেখার জন্য মানে হাজার হাজার লোক জড়ো হয়েছে। কোত্থেকে এত লোক আসছে, মানে আমার মনে হয় 10-15 হাজার উপরে লোক হবে। তখন ওরা ইলেকট্রিসিটি পর্যন্ত অফ করে দিয়েছে। কত মানে নিষ্ঠুর চিন্তা করেন। রাত প্রায় 8টা বেজে গেছে আমাদের খুঁজতে খুঁজতে। তখন অন্ধকার। ইভেন আমাদেরকে টাইম বেঁধে দেওয়া হয়েছিল 40 মিনিটস। 40 মিনিটসের ভিতরে দাফন সম্পন্ন করতে হবে। ওদের মনে হয়তো বা আতঙ্ক ছিল যে এই গণজোয়ার যদি আবার বিস্ফোরণ ঘটে, এই জন্য আমাদেরকে টাইমটা বেশি দেওয়া হয়নি। আপনাকে তো এর পরে যখন শাহাদাতের পরে সম্ভবত তৎকালীন ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনার আপনাদের সহ যে কয়েকটা শহীদ পরিবারকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল, তো ওই ঘটনাটা একটু বলবেন যে কেন আপনাদেরকে ওই সময় তারা আমন্ত্রণ জানানো, বা আপনারা তখন আপনি পার্সোনালি যদি বলি যে কি করেছিলেন? তারা তো একটা অনুদান দেওয়ার, আমরা যতটুকু জানি একটা অনুদান দিয়েছিল, আপনি কি সেটা গ্রহণ করেছিলেন কিনা বা কি হয়েছিল একটু বলবেন? জি, আমার ছেলে তো নিহত হয় 18ই জুলাই। 28শে জুলাই গণভবনে আমাকে ডাকে। ওই দিন পত্রিকার রিপোর্ট পর্যন্ত আমরা জানতে পারলাম যে প্রায় সারা বাংলাদেশে 400 লোক শাহাদাত বরণ করে। এই 400 জনের মধ্যে শুনতে পেলাম যে আমাদেরকে 29টা ফ্যামিলিকে ডাকা হয়েছে। আমি গণভবনে যেয়ে জানলাম। তো আমি যেতে চাইনি। আমাকে আপনার এসএসএফ এর এক এসপি উনি বারবার ফোন করে করে পরে আমাকে গেলাম যখন। ঢোকার পরে যেয়ে দেখলাম যে 400 ফ্যামিলির মধ্যে মাত্র 29টা ফ্যামিলিকে ডাকছে। ইভেন ওখানে সুমন ভাই, মানে সত্যি কথা বলতে কি, আমরা যাওয়ার পরেই আমাদেরকে খাবার ডাইনিংয়ে ঢুকাই দেওয়া হয়েছে যে খাওয়া দাওয়া করে পরে পিএম আসতেছে, পিএম এর সাথে আপনাদের মিটিং হবে। আমি ডাইনিংয়ে যাওয়ার পরে আমার বুক ফেটে কান্না আসতেছে যে আমার ছেলের খুনির বাড়িতে এসে আমাকে খেতে হবে। আমি আমার কান্না ভাইয়া ধরে রাখতে পারতেছি না। যখন আমার ওয়াইফ আমার মেয়ে সাথে আছে, তারা কষ্ট পাবে, এই জন্য আমি ওইভাবে আমি আমার কান্নাটাও প্রকাশ করতে পারিনি। তখন আমার এই বুকের কষ্টটা বা কান্নাটা, আমার হৃদয়ের কান্নাটা আল্লাহর আরশ পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে পৌঁছে গেছে। এবং আমার মতো এরকম অনেক শহীদ পরিবারের কান্না পৌঁছে গেছে। এবং এই 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 মাসুম বাচ্চাদের ত্যাগের বিনিময়ে আমাদের চোখের জল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানো বা কবুল হওয়ার কারণেই ফেসিবাদের পতন হয়েছে। যার নির্দেশে খুন করা হলো তার বাসায় নিয়ে দাওয়াত খাওয়ানো, দাওয়াত দেয়া, খাবার টেবিলে বসা, আসলে এর চাইতে বড় তামাশা নিঃসন্দেহে তামাশা করা হয়েছে শহীদ পরিবার। জি জি। তো তারপরে যখন আপনার অডিয়েন্সে বসলাম, আমরা মানে মিটিং রুমে বসলাম, তখন উনি ডেকে ডেকে একে একে সবাইকে অনুদানের টাকা দিচ্ছে। তো আমি ঢোকার সময় আমার সিরিয়ালটা জানতে পারলাম যখন 26, যখন আমার সিরিয়াল কাছাকাছি আসবে তখন আমি বলতেছি যে আমার ওয়াইফকে, এখানে আমি সারিবদ্ধভাবে আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, আর এদিকে ক্যাবিনেট মিনিস্টাররা বসা। আমি আমার ওয়াইফকে বলতেছি আমি কি এখানে টাকা নিতে আসছি? আমি তো টাকা নিব না, টাকা নিয়ে কী করব? তো এই কথাটা আমি 2-3 বার যখন বললাম, তখন ক্যাবিনেট মিনিস্টাররাও শুনছে, এসএসএফের লোকও দাঁড়ানো আছে, ওনারাও শুনছে। শোনার পরে ওনারা পিছন থেকে একজন অফিসার এসে বলতেছে, স্যার আপনাকে যখন ডাকে আপনি সামনে যেয়ে না গেলে তো জিনিসটা খারাপ দেখা যায়। তাই আমি বললাম যে হ্যাঁ আমি তো যাবো, কিন্তু আমার কিছু কথা আছে, আমি কি কথা বলতে পারবো কিনা বলেন। পরে বললো যে না আপনি বললেন। তো আমি ওখানে যে আমাকে যখন ডাকলো আমি বললাম যে আমি তো এই টাকা নিতে পারবো না, এই টাকা নিতে পারবো না, আমি এই টাকা নিয়ে কী করবো, এই টাকা তো আমার ছেলের কোনো কাজে আসবে না। তো একমাত্র আমি প্রতিবাদ হিসাবে আমি ওইখানে ওনার হাত থেকে আমি অনুদান গ্রহণ করিনি। পরে কি ওরা কোনো চেষ্টা করেছিল টাকা পৌঁছানোর জন্য বা এরকম?
হ্যাঁ, পরবর্তীতে চেষ্টা করেছে। পরবর্তীতে আবার ওই সময় ঢাকার মেয়রও আমার পরে বাসায় এসেছিল। আমি ওখানে ৩ টা জিনিস চেয়েছিলাম। যে ১ নাম্বার হলো হত্যাকারীর বিচার। আর ২ নাম্বার ধানমন্ডি ২৭ নাম্বারটা ওর নামে নামকরণ চেয়েছিলাম। আর ৩ নাম্বারে একটা ফাউন্ডেশন চেয়েছিলাম যে ওর নামে একটা ফাউন্ডেশন করার জন্য। তো ওটারই প্রক্রিয়া হিসাবে পরবর্তীতে আসছিল ওনারা। তো থ্যাংকস গড যে যাদের হাত দিয়ে আমার ছেলে খুন হয়েছে তাদের দিয়ে এটা হয়নি। এই যে শহীদ ফারহান ফাইয়াজ তার আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা বলছি জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদের পতন হয়েছে। যে ফ্যাসিবাদ মানুষকে গুম খুন অত্যাচার নির্যাতন এমন কিছু নেই যা করেনি। বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়েছে। পরপর ৩টি নির্বাচন, আমিডামি নির্বাচন, সর্বশেষ নির্বাচনটা ছিল আমিডামি নির্বাচন, তার আগেরটা ছিল রাতের নির্বাচন, এর আগেরটা ছিল একতরফা নির্বাচন। এই যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা, গণতান্ত্রিক অধিকার হরণ করা, মানুষের উপরে বিশেষ করে বিরোধী মতকে দমন করার জন্য জুলুম নির্যাতনের এমন কোনো মাত্রা নেই। আপনারা শুনেছেন যে আয়না ঘরের যে ঘটনাগুলো ঘটেছে, খুবই নির্মম এবং নিষ্ঠুর। বিশ্বের ইতিহাসে এমন ইতিহাস পাওয়া, এমন ঘটনা পাওয়া খুব বিরল। এর অবসান ঘটেছে এই আপনাদের সন্তান যারা জীবন দিয়েছেন জুলাই আগস্টে ফারহান ফাইয়াজের মতো মেধাবী ছাত্ররা আজকে বেঁচে থাকলে তারা হয়তো দেশের একটা বড় কোনো জায়গায় যেতে পারত। তাদের এই যে আত্মত্যাগ, তাদের এই যে জীবনদান, এর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশের ১ বছর পেরিয়ে গেছে। ১ বছর পর তাদের যে প্রত্যাশা ছিল তার কতটুকু প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন? আসলে এত বড় একটা ম্যাসাকার বা এত বড় একটা ত্যাগের কারণে আমাদের যেই দেশটা যেভাবে চলতে ছিল সেই বা বিগত সরকার আমরা সেই ৭১-এর পর থেকেই আজকে দেশের স্বাধীনতার ৫২-৫৩ বছর হয়ে গেল। আমরা কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা পাইনি। আমাদের দেশটা যেভাবে এগোনোর কথা ছিল, যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল, আমরা যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে বিগত দিনে কেউ কিন্তু দেশের কথা, জনগণের কথা ওইভাবে ভাবেনি। আজকে যে আমাদের ছেলেদের ত্যাগের বিনিময়ে যে একটা চেঞ্জ এসেছিল এবং যেই সুন্দর একটা সম্ভাবনা ছিল দেশটাকে পরিবর্তন করার, দেশটাকে সামনের দিকে উন্নত বিশ্বের মতো এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেই প্রত্যাশাটা আমরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান যিনি আছে ওনার কাছে কিন্তু আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। ইভেন সারা প্রবাসীরাও কিন্তু ওনার দিকে তাকিয়ে আছে যে দেশে এই সুযোগটা আর আসবে কিনা সন্দেহ। এখনই বেস্ট সময় ছিল দেশের সবকিছু চেঞ্জ করে দেওয়ার। কিন্তু আসলে ১টা বছর পার হয়ে গেল আমরা কিন্তু সেই সম্ভাবনাটা কেন যেন আমাদের দিন দিন ক্ষীণ হয়ে আসতেছে। এখানে আমাদের আরো বেশি কষ্টটা। যদি আমরা একটা চেঞ্জ দেখতাম, দেশটা সুন্দরভাবে চলতেছে, দেশের মানুষ সুন্দর শান্তিতে খেয়ে পেয়ে বেঁচে থাকতে পারতেছে, দেশে কোনো আসলে কি ধরনের চেঞ্জ আপনারা শহীদ পরিবার যারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন দেশ হয়েছে সেখানকার শহীদ পরিবার, আপনারা নিঃসন্দেহে শহীদ পরিবার যারা তাদের এই দেশের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আমরা মনে করি বর্তমান নতুন বাংলাদেশে। আপনাদের প্রত্যাশাটা কি তো অগ্রাধিকার দেওয়া উচিত রাষ্ট্রের? আপনারা আসলে কি ধরনের পরিবর্তন নতুন বাংলাদেশে যা বিগত ফ্যাসিবাদ আমলে ছিল এখন আর দেখতে চান না? কোন কোন ক্ষেত্রগুলো বা কোন বিষয়গুলো আপনারা দেখতে চান না বেশি? ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। ইতিপূর্বে অনেক মিডিয়াতেই আমরা সাক্ষাৎকার দিই। ওনারা শুধু আমাদের কষ্ট, আমাদের ছেলের হিস্ট্রি এগুলোই জানতে চায়। আমরা কেমন বাংলাদেশ চাই বা চেয়েছি এই জিনিসগুলা কিন্তু মিডিয়াতে কেউ ফোকাস করেনি। এটা আমাদের খুব কষ্ট লাগে এই জিনিসগুলা। আর পাশাপাশি আপনার জুলাইয়ের যে ফসলটা আসলো, এই ফসলের মেইন স্টেক হোল্ডার আমি বলবো যারা জুলাই শাহাদাত বরণকারী এবং প্রায় ২০-২২ হাজার আহত জুলাই যোদ্ধা, তারাই আপনি প্রথম ফার্স্ট স্টেক হোল্ডার আমি বলবো। এখন অনেকেই বলে যে অমুক মাস্টার মাইন্ড, অমুক স্টেক হোল্ডার, যেহেতু তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এত বড় একটা ফসল আমরা ঘরে আনতে পেরেছি, সুতরাং আমাদেরকে নিয়ে কিন্তু আপনি দেখেন জাতীয় ঐক্যমত্য কমিশন বা বিভিন্ন রকমের সংস্থার কমিশন করা হয়েছে। কেন শহীদ পরিবারের মধ্যে কি কথা বলার মতো লোক নেই, শিক্ষিত লোক নেই? ওনাদের কাছ থেকে কি গভর্নমেন্ট উচিত ছিল না যে ওনারা কেমন বাংলাদেশ চায়, ওনাদেরকে নিয়ে বসা উচিত ছিল না? তো সেই জন্যই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম, বিগত ১৬ বছর ১৭ বছরে তো আমরা ১৫-১৬ বছরে তো আমরা দেখেছি কেমন বাংলাদেশ দেখছি। আমরা তো সবাই মানে দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলাম। আমাদের সেই ভোটাধিকার হরণ করা হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। সর্বোপরি আপনার ১৬ বছরের গুম, খুন, হত্যা,
আপনার ছিনতাই, টেন্ডারবাজি, টাকা পাচার, লুটেরা, ব্যাংকগুলো লুটপাট করেছে। মানে একটা দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল দেশটাকে। ইভেন মেয়েদের, ছেলেদের, ভার্সিটিতে ছাত্রদের কোনো নিরাপত্তা নাই। আমরা এই সমস্ত ইভেন বৈষম্য, ছাত্ররা রাজপথে আন্দোলন নেমেছিল তো বৈষম্যে, তার মেধাবীরা গভর্নমেন্ট চাকরি পাচ্ছে না। হ্যাঁ, স্বজনপ্রীতি, যারা পলিটিক্স করতো ওদের দলের, তারাই শুধু চাকরি পেত। এই দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম। সেই বৈষম্য বা দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু আমরা এখন মনে করতেছি না যে সেরকম একটা সুন্দর বাংলাদেশ পাবো। এক্ষেত্রে তো আপনাদের অবশ্যই মতামত নেওয়ার প্রয়োজন ছিল, যেহেতু শহীদ পরিবার হিসেবে আপনাদের চাওয়াটাকে অবশ্যই রাষ্ট্রের গুরুত্ব দেওয়া উচিত। প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কি আপনাদের সাথে বসেছে বা আপনাদের মতামত জানার চেষ্টা করেছে যে আসলে আপনাদের সন্তানরা জীবন দিয়েছে, আপনারা কেমন বাংলাদেশ চান? এই রকম কোনো কিছু কি আপনাদের কাছে সরকার বা সরকারের পক্ষ থেকে কেউ জানার চেষ্টা করেছে আপনাদের না, কাছে? না, না। অথচ আমাদের কাছেই কিন্তু আমাদের মতামতটা নেওয়া উচিত ছিল। আমাদের কাছে মানে এতগুলা সংস্কার কমিশন করা হলো, কোনো সংস্কার কমিশনই আমাদেরকে ডাকে নাই যে অ্যাকসেপ্ট পুলিশ সংস্কার। তো পুলিশ সংস্কারে আমি আমার কিছু অপিনিয়ন রেখেছি, বাট ওখানে কতটুকু সেটা ইমপ্লিমেন্ট হবে আমি জানি না। কিন্তু কেমন বাংলাদেশ চাই, এই জিনিসগুলি নিয়ে তো আমাদের একটা রোল প্লে করা উচিত ছিল বা আমাদের একটা ওপিনিয়ন নেওয়া উচিত ছিল। এ ব্যাপারে কিন্তু কোনো কিছু আমাদেরকে ডাকা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করার জন্য বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশের প্রধান যে বড় যে রাজনৈতিক শক্তি বলা হয়, তারাও নির্বাচনের জন্য খুব উঠে পড়ে লেগেছে। এদিকে দেশের সর্বত্র এখন একটা অস্থিরতা বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। একটা গ্রুপের পক্ষ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা ধরনের সমস্যাগুলো সামনে আসছে। এই যে নতুন বাংলাদেশ আমরা বলছি, নতুন বাংলাদেশে এই যে সংস্কৃতি চলছে, এই সংস্কৃতি দূর করে খুব দ্রুত যদি একটি নির্বাচনের দিকে দেশ আগায়, তাহলে কি আপনি মনে করেন যে আবার সেই পুরনো ফেস্টিভ্যালের উত্থান হতে পারে? আলটিমেটলি তাই হবে। কারণ এত বড় একটা ম্যাসাকারের পরে সরকারের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত ছিল জুলাই গণহত্যার বিচার, তারপরে সংস্কার, দেন ইলেকশন। হোয়ারাস এখন তড়িঘড়ি করে ইলেকশন যে শুনতেছি আমরা, ইভেন ফেব্রুয়ারিতে শুনতেছি যে ইলেকশন হয়ে যাবে। তো আজকে একটা বছর হয়ে গেল, জুলাই হত্যার বিচারে কিন্তু এখন পর্যন্ত 20% প্রগ্রেস করেনি। এই জন্যই বলছি যে তাহলে মানে এখন আসলে সরকারের করণীয়টা কি? কোন দিকে গেলে আহ, এই সংস্কারটাও ভালো করে হবে, আবার নির্বাচনটাও যাতে প্রলম্বিত না হয়, সব মিলে দেশের একটা স্থিতিশীলতা থাকে। এখন তো জুলাই আগস্টের কিন্তু জাতীয় ঐক্যের উপরে জুলাই আগস্ট অভ্যুত্থানটা হয়েছিল, সকল দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী সকল দল এক হয়েছিল। তো এখন কি সেই ঐক্য আসলে আছে কিনা, মানে সেই ঐক্যের এই যে টানা পোড়েনটা, এটা কেন হলো, মানে কোথায় আপনি দেখছেন? আসলে ফেসিবাদকে হটানোর জন্য সবাই, সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ, ছাত্ররাই তো আন্দোলন প্রথমটা সূচনা করে, এরপরে সমস্ত রাজনৈতিক দলের ম্যান্ডেট ছিল, সবার সম্মিলিত প্রচেষ্টা, একটা ঐক্যগত প্রচেষ্টার কারণেই ফেস্টিভাল দূর হয়েছে। বাট কেন জানি এই ঐক্যটা এখন আর সে আগের মতো নেই। এখন সবাই হয়তো যার যার স্বার্থ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সবাই বলতে এক্সেপ্ট কয়েকটা রাজনৈতিক দল বাদে, আমি সবাইকে বলবো না। তো সেই ক্ষেত্রে ঐক্যটা যদি থাকতো তাহলে হয়তো নতুন বাংলাদেশের সুফলটা আমরা পেতাম। নতুন বাংলাদেশ এখন আর সেই সুফলটা আমরা লক্ষ্য করতে পারতেছি না। আর পাশাপাশি যে অল্প সময়ে, এই অল্প সময়ে এখন যদি ইলেকশন হয়েই যায়, অবশ্যই ইলেকশন তো দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে হবেই আমাদেরকে, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো বিকল্প কিছু নাই। কিন্তু সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটার জন্য এরকম একটা সিস্টেম হওয়া উচিত ছিল, যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত হওয়া উচিত ছিল, যেন পিছনে যেই স্বৈরাচার ব্যবস্থা কায়েম হয়েছিল, সেটা রাজনৈতিক পর্যায়ে হোক, মানে রাজনৈতিক ব্যক্তির পর্যায়ে হোক, বা সরকারের আমলাদের মধ্যে হোক, সর্বক্ষেত্রেই কিন্তু একটা ফেসিবাদ একটা স্টাবলিশড হয়ে গিয়েছিল। এখন যদি তড়িঘড়ি করে ইলেকশন হয়ে যায়, এই জিনিসগুলোর পরিত্রাণ না করে বা এই জিনিসগুলোর সংস্কার না করে, তাহলে তো সেই আবার আরেকটা ফেসিবাদ শুরু হয়ে যাবে, ফেসিবাদী ব্যবস্থা শুরু হয়ে যাবে। আমরা নির্বাচন তো হবেই, কিন্তু এই যে যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আমি যে প্রসঙ্গটা আবারও আনতে চাচ্ছি, যে সর্বত্র ফ্যাসিবাদের যে দোসররা যারা যেখানে ছিলেন, তারা কিন্তু এখনো সেখানে অবস্থান করছেন, বসে আছেন, তাদের দ্বারাই রাষ্ট্রটা চলছে। তো সেখানে যদি সংস্কার না হয়ে খুব দ্রুত, বিচার না হয়ে খুব দ্রুত নির্বাচন হয়ে যায়, তাহলে এই বিচার পাওয়ার ব্যাপারে আপনার সন্তান হারিয়েছেন, আপনাকে আশাবাদী? না, কি করে আশা থাকতে পারে?
এক বছরই আমরা বিচারে তো কোনো দৃশ্যমান কিছু দেখতে পাইনি। সুতরাং এই সামনে ইলেকশন হয়ে গেলে পরবর্তীতে আবার যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, ইভেন বিচারিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত, যারা ইনভলভ, তারাই তো আছে, তারাই তো থাকবে। সুতরাং ওনারা আর কতটুকুই পরবর্তীতে এই ব্যাপারে সোচ্চার থাকবে, এটা তো আমরা আসলে সন্দেহের ধূম্রজালের মধ্যে আছি। আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো এই যে জুলাই আগস্টের ১ বছর পার হয়ে গেল। আপনার সন্তান শাহাদাত বরণ করলো। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম। আপনাদেরকে সবচেয়ে বেশি সঙ্গ বা আপনাদের খোঁজ খবর নেয়া, আপনাদের সাথে লেগে থাকা, শহীদ পরিবার হিসেবে আপনাদেরকে গুরুত্ব দেয়া, আপনারা কি আসলে প্রপারলি এটা সব জায়গা থেকে পেয়েছেন? কারা আপনাদের পাশে মানে কাদেরকে বেশি পাচ্ছেন বা কারা আসছে বেশি? বা আপনারা কোনো গ্যাপ ফিল করছেন কিনা এই ক্ষেত্রে? আসলে আমরা তো সর্বস্ব হারিয়েছি। আমাদের তো যেই অমূল্য সম্পদ, এটা তো কোনো কিছুর বিনিময়েই পূরণ হওয়ার নয়। আমাদের এই দুঃখী বা নিপীড়িত ফ্যামিলির পাশে কিন্তু যারা আমাদেরকে পাশে এসে একটু সান্ত্বনার হাত বাড়াবে, আমাদের একটু মাথায় একটু সান্ত্বনা হাত রাখবে, এটা হলে আমরা একটু সান্ত্বনা পেতাম বা পাবো। এরকম আমাদের পাশে কিন্তু অনেকেই এসেছে। বাট কিছু, কিছু ছিল যেটা লোক দেখানো বা মিডিয়াতে ফোকাস, হ্যাঁ? কিন্তু আমরা যেটা দেখেছি, মন থেকে যেটা দেখেছি বা মন থেকে যারা আমাদের পাশে এসে বিশেষ করে শহীদ পরিবার, আহতদের পাশে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কথা বলবো, নেতৃবৃন্দের কথা বলবো। ওনারা আমাদের পাশে এসে যেভাবে আমাদের পিঠে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, বা ওনাদের কথা বা ওনাদের সবকিছুই আমাদেরকে খুব ভালো লেগেছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে আজম ডক্টর শফিকুর রহমান, নিঃসন্দেহে উনি খুব ভালো মানুষ, সাদা মনের মানুষ। তো কিছুদিন আগে তো ওনার একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহর কাছে আমি নামাজ পড়েও দোয়া করেছি যে আল্লাহ পাক ওনাকে যেন দেশের এবং জনগণের জন্য খুব দ্রুত আরোগ্য লাভ করায়, এবং দেশের স্বার্থে ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছি। তো সেই জন্য আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি বা অন্যান্য রাজনৈতিক দল বা সংগঠন তারা কি মানে প্রতিনিয়ত আপনাদের এই যে শূন্যতা পূরণে আপনাদের কাছাকাছি থাকা বা আপনাদের খোঁজ খবর নেয়া, এটা কি সেভাবে আপনারা কি ফিল করছেন কিনা বা আসছে কিনা সেটা? সরকার তো আসলে সরকারের জায়গা থেকে যতটুকু করার করতেছে, কিন্তু আসলে নতুন তারপরেও বাংলাদেশটা তো এই যে এখন ওপেন স্পেসে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনীতি করতে পারছে। এটা কিন্তু জুলাই আগস্টের এই শহীদদের অবদান, এই রাইট। আহতদের অবদান, এই গণ অভ্যুত্থান না হলে এই ওপেন স্পেসে এই ফ্যাসিবাদ বিরোধী দলগুলো রাজনীতি করতে পারত না। না, বা তারা এখন যেভাবে আওয়াজ তুলছে, বিভিন্ন বিষয়ে কথা বলছে, এটাও কিন্তু বলার সুযোগ ছিল না। সুযোগ ছিল না। তবে সেটা এখন বলতে পারছে নিঃসন্দেহে শহীদ এবং আহত পরিবারদের এই রক্তের উপর দিয়ে, স্যাক্রিফাইসের কারণে। স্যাক্রিফাইস এর উপর দিয়ে। তাহলে নিঃসন্দেহে আপনাদেরকেই তো গুরুত্ব তাদের বেশি দেওয়া উচিত। হুম, আপনাদের কাছে সে বেশি আসা উচিত। আমরা ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা যারা, আমরা তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান এবং তাদেরকে যে সরকারের পক্ষ থেকে ভাতা, নানা সুযোগ সুবিধা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বা সরকার রাষ্ট্র করেছে। তো সেক্ষেত্রে নতুন একটি বাংলাদেশে যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি ওপেন স্পেস তৈরি হয়েছে, সবার জন্য কথা বলার পরিবেশ তৈরি হয়েছে। সেই জায়গায় নতুন বাংলাদেশের যারা স্বপ্নদ্রষ্টা ছিলেন, যারা ত্যাগ করেছেন, তাদের জন্য অবশ্যই রাষ্ট্রের কিছু করণীয় আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও করণীয় আছে। সেটা ব্যাপারে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আসলে এটা তো সত্য কথা। আমাদের ছেলেদের ত্যাগের বিনিময়ে আজকে সবাই স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ পাচ্ছে। ইভেন আপনার জুলাই বিপ্লবের পরে যখন নাকি আপনার বড়, বড় রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনার কারা অবস্থা থেকে মুক্ত হয়, তখনই কিন্তু ওনারা বের হয়ে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পেরেছি যে আমরা আজকে ছোট, ছোট বাচ্চাদের রক্তে মানে জীবনের বিনিময়ে আমরা আজকে মুক্ত হলাম। ওনারা সেই স্টেটমেন্টগুলো দিয়েছে। হোয়ারাস আজকে এত অল্প সময়ে ওনারা চেঞ্জ হয়ে গেল। ভুলে গেছে। ভুলে গেছে সবকিছু। তো এত তাড়াতাড়ি যদি ভুলে যায় শহীদদের ত্যাগের কথা বা শহীদ পরিবারের পাশে যতটুকু ওনারা পাশে এসে দাঁড়ানো উচিত ছিল, আমি বলব না সেভাবে সবাই দাঁড়িয়েছে এক্সেপ্ট কয়েকটা দল ছাড়া। তো আল্টিমেটলি গভর্নমেন্টও আমাদের ছেলেরা যে জীবন দিল যে বৈষম্যের এগেইনস্টে, সেই বৈষম্যেরই কিন্তু শহীদ পরিবারের অনেকেই শিকার হচ্ছে বৈষম্য। আজকে সরকার, আমি বলতে চাই না, সরকার কিন্তু আমি শুধু আমার ছেলে বলে বলব না। আম এই ফারহান ফায়াজ বা এরকম ফ্রন্ট লাইনে যারা ফাইটার ছিল,
তাদেরকে সেইভাবে সরকারিভাবে কি ওইভাবে ডিগনিটি দেওয়া হচ্ছে? অথচ ফারহান ফাইজের অনেক সম্ভাবনা ছিল। সে একদিন এই দেশ পরিচালনা করার অ্যাবিলিটি রাখতে পারত আল্লাহ চাইতো, এবং সে ছিল অসাধারণ। অসাধারণ কাজটাও করে গিয়েছে। কিন্তু সেই অসাধারণ কাজটা তারা যেই ত্যাগের বিনিময়ে চেঞ্জটা এনে দিল, সেইভাবে কিন্তু আমরা পলিটিক্যাল কারণে হোক বা যারা নাকি রাষ্ট্র ক্ষমতায় আছে ওনাদের কোনো ইচ্ছা অনিচ্ছার কারণে হোক, আমরা তাদের সেই ফসল বা সেই সুফলটা কিন্তু আমরা সামনে প্রগ্রেস করার জন্য ওইভাবে চালিয়ে যেতে পারতেছি না। আর পাশাপাশি বৈষম্য আমি কেন বললাম? কারণ আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কয়েকজন শহীদকে নিয়ে বেশিরভাগ সবকিছুই করা হচ্ছে। বাকিরা কোথায়? সবারই তো স্যাক্রিফাইসের দাম আছে। সবশেষ আপনার কাছে জানতে চাইবো, আজকে আপনার অনেক না পাওয়ার, অনেক প্রত্যাশার যা করেছেন তা আসলে পূরণ হয়নি, অনেক অপ্রাপ্তি আছে। সব সত্ত্বেও যদি আজকের এই মুহূর্তে এসে 1 বছর, জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়েছে, এই অবস্থায় সরকারের কাছে আপনার এই মুহূর্তে কি বার্তা আপনি দিতে চাচ্ছেন? শহীদ পরিবার হিসেবে কি চান? রাজনৈতিক দলগুলো আজকে যে রাজনৈতিক যে একটা অস্থিরতা এবং অনৈক্যের সুর, তাদের কাছে বা আপনার প্রত্যাশা কি? দুটি সরকার এবং রাজনৈতিক দল, তাদের কাছে আপনার প্রত্যাশা কি? সর্বশেষ বলবো যে এই দেশবাসীর কাছে শহীদ পরিবার হিসেবে আপনাদের প্রত্যাশা 3টি জিনিস একটু বলবেন। আজকে এত বড় এতগুলা প্রাণের বিনিময়ে বা এতগুলা আহতের স্যাক্রিফাইসের কারণে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেটার জন্য যা যা করণীয় দরকার, আমি রাজনৈতিক দল প্লাস সরকারে যারা আছেন তাদের মাধ্যমে আমি বলবো যে যা যা করণীয় দরকার, প্রয়োজনে আপনি শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে যারা নাকি একটু লিটারেট, যারা একটু কথা বলার মতন মনে করেন, তাদেরকে নিয়ে আপনারা বসেন। আমরা কেমন বাংলাদেশ চাচ্ছি, বসেন সবার সম্মিলিত প্রচেষ্টায়, তারপরে আপনারা সামনের বাংলাদেশ গড়ার জন্য বা সামনের বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালান। আমি বলবো যে এত তড়িঘড়ি করে ইলেকশনের আগে সর্বপ্রথম আপনার জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, দেন ইলেকশন, এবং এটার জন্য যা করণীয় দরকার সমস্ত রাজনৈতিক দলের সেই জুলাইতে যেরকম সবাই একটা ঐক্য ছিল, সেই ঐক্য নিয়ে আবার সবাই বসেন, তবেই যদি আমরা সুন্দর বাংলাদেশ একটা আশা করতে পারি। ঐক্যের কোনো বিকল্প নেই। সরকার জুলাই সনদ ঘোষণা করেছে। আপনারা জুলাই সনদে কি দেখতে চেয়েছিলেন? আপনাদের প্রত্যাশা কি পূরণ হয়েছে এই সনদের মাধ্যমে? জি, আজকে এত বড় একটা অভ্যুত্থানের পরে সরকার এত বিলম্বে হলেও যে জুলাই সনদ ঘোষণা করলো, সেটা আমরা উম, মন্দের ভালো বলবো আর কি। কারণ যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, সেই সনদে জুলাইয়ের শহীদ এবং আহত পরিবারদের জন্য আমি দৃশ্যমান কোনো কিছু ভালো কিছু লক্ষ্য করতেছি না। আর এই সনদটা আসলে আমি বলবো যে শুভঙ্করের ফাঁকি। এখানে যতটুকু জুলাই সনদে ঘোষণা আসা উচিত ছিল, সেটা আমরা আমাদের প্রত্যাশা সেখানে পূরণ হয়নি। আপনার এই ঐক্যের সুর আপনার কাছ থেকে আমরা পেয়েছি, আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি গোটা জাতি জুলাই আগস্টের যে ঐক্য, সে ঐক্য সবাই প্রত্যাশা করছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করছি জুলাই আগস্টের ঐক্যের মাধ্যমে আবার একটি নতুন বাংলাদেশ আমাদের জন্য নিশ্চিত হোক। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।